নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি ম্যাথমেটিক্স পাঠশালা। জি ম্যাথমেটিক্স পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর এই মুহূর্তের সবথেকে বড় খবর সেটা হচ্ছে অন্নপূর্ণ যোজনা বা অন্নপূর্ণ ভাণ্ডার, যেটার ফর্ম ফিল আপ চলছে। অনলাইন ফর্ম ফিল আপ চলছিল, কিন্তু অনলাইন পোর্টালটা খুলে যাওয়ার পরে কিছু সমস্যার কারণে কিন্তু অনলাইন ফর্ম ফিল আপ চলছে না। এই মুহূর্তে যারা যারা আপনারা অফলাইনে ফর্ম ফিল আপ করে চলেছেন বা অফলাইনে ফর্ম ফিল আপ করছেন, তো তাদের ক্ষেত্রে অনেকেরই সমস্যা হচ্ছে। অনেক রকম ভুলের জন্য কিন্তু গোটা ফর্ম বাতিল হয়ে যাচ্ছে বা হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই প্রবল। তো আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেবো যে ফর্মটা ফিল আপ করতে কী কী তোমাদের নথিভুক্ত করতে হবে আর কী কী করতে হবে না ছেড়ে দিতে হবে, ঠিক আছে? তো কেউ ভিডিওটা স্কিপ করবে না, তাহলে কিন্তু তোমাদের সমস্যা হয়ে যেতে পারে। কারণ বলে দিয়েছি, এই একটা ভুল করলে বা একটা দুটো ভুল করলে কিন্তু গোটা ফর্মটা বাতিল হয়ে যেতে পারে। বছরে প্রায় 36,000 টাকা কিন্তু মিস হয়ে যাবে, ঠিক আছে? তো 12 পাতার ফর্ম ফিল আপ বা 13 পাতার ফর্ম ফিল আপ বলে আপনারা কেউ ঘাবড়ানোর কোনো বিষয় নেই। এখানে পুরো ডিটেলটা তোমরা দেখতে শুরু করো। চলো, লেটস গো। প্রথম যে ফর্মটা রয়েছে নাম্বার এক নম্বর ফর্মে প্রতিটি বিভাগে ভালো করে দেখো, উপরে লেখা থাকবে কি পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম, ঠিক আছে? এখানে লেখা রয়েছে প্রত্যেক বিভাগের টিক চেক, তারপর চেক বাক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেকবক্স ও ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক বলে দিয়েছে। ফার্স্ট দেখো, বিভাগ ক্ষেত্র বিকল্প নির্দেশনা। এখানে বলেছে দেখো পারিবারিক পরিচয়, মানে তোমাদের পরিবারের কে কে আছে, তাদের কি নাম, সব কিছু দিতে হবে। আর বলেছে সঠিক যদি হয় তাহলে টিক চিহ্ন দিন, ঠিক আছে? প্রথম কি বলেছে, পরিবারের প্রধানের নাম, মানে HOF, হেড অফ দ্য ফ্যামিলি। তোমার পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি কে আছে তাদের নাম কিন্তু নথিভুক্ত করতে হবে। এই যে ফর্মটা নিচ্ছে, এটা কিন্তু একজন আমি ফর্ম নিয়েছে যার ফর্ম ফিল আপ করা হয়ে গেছে অলরেডি। তো সেই ফর্মের ডিটেলে কিন্তু কীভাবে করতে হবে আমি সেই ডিটেলটা কিন্তু আলোচনা করছি, ঠিক আছে? তো হেড অফ দ্য ফ্যামিলি, তোমার যাদের বাড়িতে যাদের বাবা আছে বা দাদু আছে, ঠাকুরদা আছে, বা কারো হাজব্যান্ড যদি থাকে শুধু হেড অফ দ্য ফ্যামিলি, সেই ক্ষেত্রে হেড অফ দ্য ফ্যামিলি নাম লিখতে হবে। যেখানে এখানে লেখা রয়েছে মহাবীর মণ্ডল নামে, ইনি হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি। এবার জন্ম তারিখ কার? জন্ম তারিখ অবশ্যই কিন্তু হেড অফ দ্য ফ্যামিলির যে আছে, যার নামটা এখানে লিখেছো তার নাম লিখবে। অনেকেই ভুল করছে যে যার নামে অন্নপূর্ণা ভাণ্ডার ফর্ম ফিল আপ হতে চলেছে, যে মহিলার নামে, সেই মহিলার নাম অনেকে এখানে লিখে দিচ্ছে এবং তারই জন্ম তারিখ এখানে লিখে দিচ্ছে। এটা কিন্তু করলেই কিন্তু ফর্মটা হয়ে যাবে বাতিল। এই ভুলটা একদম করবে না কেউ। এখানে আধার কার্ড অনুযায়ী আধার কার্ডে যেই নামটা থাকবে, যেরকম স্পেলিং থাকবে, সেই স্পেলিংটা কিন্তু এখানে লিখতে হবে। আধার কার্ড থেকে যদি একটুকু ভুল থাকে, অনেকেরই হতে পারে যে আধার কার্ডের সাথে ভোটার কার্ডের নামের মিল নেই, তো আমি বলবো তাদেরকে অবশ্যই সেটা ঠিক করে নেওয়ার। আধার কার্ডে যদি ভুল থাকে আগে সেটাকে ঠিক করো, তারপরে কিন্তু ফর্মটা ফিল আপ করো, না হলে কিন্তু ফর্ম বাতিল হয়ে যাবে, ঠিক আছে? তো আধার কার্ড অনুযায়ী যে হেড অফ দ্য ফ্যামিলির নাম আছে সে নামটা লিখে ফেলো। তারপরে তার জন্ম তারিখ কী আছে, দিন মাস বছর পরপর দেওয়া আছে, তো আগে দিন লিখবে, তারপরে মাস লিখবে, তারপরে বছর দেবে, ঠিক আছে? পরিবারের প্রধানের HOF লিঙ্গ, সে পুরুষ নাকি মহিলা। ফ্যামিলির হতে পারে অনেকের বাড়িতে যে পুরুষ হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে, আবার কিছু কিছু ক্ষেত্রে মহিলাও থাকে। তো এখানে পুরুষ যেহেতু, তো পুরুষের আগে যে বাক্সটা রয়েছে এখানে টিক দেবে। কারো বাড়িতে যদি মহিলা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু মহিলাতে টিক দেবে, ঠিক আছে? পরিবারের প্রধান HOF এর আধার নম্বরটা কি? এখানে আধার নম্বরটা কি, এখানে এই যে মধ্যখানের বক্সটা রয়েছে এখানেই কিন্তু তোমরা দেবে। দেখো এখানে বলা হয়েছে ইনপুট, মানে যেগুলো কোশ্চেন এখানে করা হচ্ছে তার ইনপুটটা আমাদেরকে মিডিলে করতে হবে, ঠিক আছে? তো এখানে নিজেদের যে 18 সংখ্যার আধার কার্ড নাম্বারটা, আধার কার্ড নাম্বারটা তোমাদের হয়, সেই নাম্বারটা কিন্তু এইখানে একদম ডিটেল দিয়ে দেবে, কোনো রকম ভুল করবে না, একদম ধীরে সুস্থে কিন্তু ফর্মটা ফিল আপ করবে। নেক্সট রয়েছে দেখো, পরিবারের সদস্য সংখ্যা কতজন। যেহেতু এইখানে যেই মানুষটা রয়েছে তার পরিবারে মাত্র 4 জন রয়েছেন, তো তোমাদের বাড়িতে তোমার পরিবারের ক্ষেত্রে তোমার মা বাবা বা যে যার ফর্মটা ফিল আপ হতে চলেছে তার হাজবেন্ড থেকে শুরু করে মা বাবা বা শ্বশুর শাশুড়ি, সেই ক্ষেত্রে যেখানে থাকে আর কি, শ্বশুর শাশুড়ি বা ছেলে মেয়ে কতজন আছে, সেই কিন্তু সব ঠিকানা কিন্তু তোমার এখানে দিতে হবে ডিটেলে। বা তোমার দেওর আছে কিনা, তার কোনো ওয়াইফ আছে কিনা, প্রত্যেকটা ডিটেল। যেখানে এখানে বলা হয়েছে দেখো 4 জন আছে এই ফ্যামিলিতে, তো শুধু 4 জন দিয়ে দিচ্ছে। শুধুমাত্র সংখ্যা এখানে কিন্তু লিখতে যাবে না 4 জন, 4 জন কিন্তু লিখতে যাবে না, তাহলে কিন্তু ভুলে যাবে। এখানে লিখতে হবে 4, ঠিক আছে? নেক্সট ঠিকানাটা কি দেবে তোমরা? স্থায়ী ঠিকানা, তোমরা যেখানে আছো এই অবস্থায়, যেই অবস্থায় যেখানে তোমরা বসবাস করছো সেই স্থায়ী ঠিকানাটা কিন্তু দেবে, এখান থেকে উল্লেখ করা হয়েছে। তো এখানে কিন্তু সেইভাবে তোমাদের গ্রামের নাম, তারপরে তোমাদের শহরের নাম, পোস্ট অফিস ও পুলিশ স্টেশন কোনটা পড়ে, তোমাদের ডিস্ট্রিক্ট কোনটা পড়ে, তারপরে স্টেট তো অবশ্যই ওয়েস্ট বেঙ্গল, আর তোমাদের পিনকোড অবশ্যই কিন্তু উল্লেখ করে ভালো মতো দেবে, ঠিক আছে? নেক্সট দিয়ে দিচ্ছে দেখো যোগাযোগ নাম্বারটা কার দেবে, টোটালটাই কিন্তু এখানে HOF এর চলছে, মানে হেড অফ দ্য ফ্যামিলির, সেখানেই দেবে। এখানে বিশেষত পরিবারের প্রধানের আধার নম্বর, সংযুক্ত মোবাইল নাম্বারটা দিতে হবে। যেই আধার নাম্বারটা তুমি এখানে দিয়েছো সেই আধার নাম্বারের সাথে লিঙ্ক করা নাম্বারটাই, ফোন নাম্বারটাই কিন্তু তোমাকে এখানে দিতে হবে, কোনো রকম ভুল করবে না, ঠিক আছে? 9 নম্বরে বলেছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর। এইবার এখানে একটা জিনিস তোমাদেরকে আমি বলি,
এইখানে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কার দিতে হবে। প্রথমত পরিবারের, এখানে দেখো পরিবারের প্রধান বলে দিয়েছে, তো প্রধানের নাম শুধু লিখবে, কিন্তু এর পরের থেকে যে সদস্য নম্বর 1 আছে, তারপর সদস্য নম্বর 2 বা সদস্য নম্বর 3, তোমরা যত কয়জনের নাম মানে এখানে নথিভুক্ত করবে, যে সদস্য সংখ্যা 4 ছিল, তো 4 জনেরই তোমরা জায়গা পেয়ে যাবে। এইখানে সদস্য নম্বর 1-এই কিন্তু তোমার নামটা দিতে হবে, যার নামে ফর্মটা ফিল আপ হচ্ছে। বোঝা গেল? যার নামে অন্নপূর্ণা ভান্ডারটা করা হচ্ছে সদস্য নম্বর 1-এ, তার নামটাই ঢোকাবে। এখানে নামটা যেরকমটা লেখা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, জন্ম তারিখ লেখা হয়েছে দেখতে পাচ্ছ, লিঙ্গ ফিমেল অবশ্যই, যেহেতু অন্নপূর্ণা যার মহিলা তো অবশ্যই হতে হবে। পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কি, হাজব্যান্ডও হতে পারে, কারো কারো কোনো ক্ষেত্রে হয়তো অবিবাহিত হতে পারে, 25 বছর বয়স পার হয়ে গিয়েছে, তো সেই ক্ষেত্রে এখানে বাবার নাম যদি লেখো, তো সেই ক্ষেত্রে এখানে ফাদার লিখে দিতে পারো, ঠিক আছে। এবার তার আধার নম্বর কি আছে, এখানে যেই সদস্যের নাম লেখা হয়েছে তার আধার নম্বরটা এখানে দিতে হবে। আর ডান পাশে দেখবে এখানে লেখা রয়েছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, এখানে হ্যাঁ চিহ্নের টিক দিয়ে দেবে, ঠিক আছে। বয়স 5 বছরের কম হলে আধার NA চিহ্নিত করুন। যদি 5 বছরের কম হয়, কোনো সদস্যের হয়তো তোমরা ফর্ম ফিল আপ করছো যার বয়স 5 বছরের নিচে, তার আধারের ক্ষেত্রে তারা ওখানে কি দেবে, NA, যেহেতু তাদের আধার কার্ড তৈরি হয়নি বা হবে না, সেক্ষেত্রে NA দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো এখানে সদস্য নাম্বার দেওয়া হলো, আধার কার্ড নাম্বার দেওয়া হলো। সদস্য নম্বর 2-এ তোমার বাড়ির আর কে আছে, ভাই আছে বা কিছু আছে, তার নাম দেবে, তার জন্ম তারিখ কী আছে সেটা দেবে, তার লিঙ্গ কী আছে বা সে মেল না ফিমেল সেটা দিয়ে দেবে, ঠিক আছে। সেক্ষেত্রে অন্নপূর্ণা যোজনার জন্য কার, দেখো এখানে যেই সদস্য নম্বর 1-এর যেহেতু অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ হচ্ছিলো, সেক্ষেত্রে এখানে হ্যাঁ করে দিয়েছো, ঠিক আছে। এইচ অফ দ্য হেড অফ দ্য ফ্যামিলির পাশে কিন্তু হ্যাঁতে টিক করবে না, কারণ এনার নামে কিন্তু ফর্মটা ফিল আপ হচ্ছে না। যেহেতু যার নামে ফর্ম ফিল আপ হবে সদস্য নম্বর 1-এ, তারটাতেই হ্যাঁ করে দেবে, ঠিক আছে। সদস্য নম্বর 2-এ যা আছে এখানে হ্যাঁ করার দরকার নেই, কারণ এখানে তার নামে তো অন্নপূর্ণা যোজনাটা ফর্ম ফিল আপ হচ্ছে না, যার নামে হবে তার নামেই। এবার দেখো তার পরিবারের প্রধানের সঙ্গে কি সম্পর্ক, ফাদার, মানে ওটা তোমার ছেলের নাম ছিল, ওনার আধার নাম্বার দিয়ে দিয়েছে। নেক্সট সদস্য নম্বর 3, সদস্য নম্বর 3-তে এবার জন্ম তারিখ দেওয়া হয়েছে, এটা কি হয়, তার ছেলে না মেয়ে, তো সেই নামে অনুযায়ী সেখানে লিখে দিতে হবে, তারও আধার কার্ড নাম্বার দিতে হবে, তার পাশেও হ্যাঁ থাকবে, কিন্তু এখানেও তোমরা করবে না, কিচ্ছু করার দরকার নেই, জাস্ট ছেড়ে দেবে, একজনের নাম করলেই হবে। এখানে বাদবাকি 4জন 5জন যাদের নাম আছে সেই নাম অনুযায়ী কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করে বাদবাকিগুলো ছেড়ে দেবে, শুধু 1 নম্বরে যার নামে ফর্ম ফিল আপ হচ্ছে, বারবার বলছি, তার নামে করে দেবে, ঠিক আছে। নেক্সট দেখো, পরিবারের প্রধান ও পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য, ঠিক আছে। পরিবারের সবার কথা বলেছে, হেড অফ দ্য ফ্যামিলি যে ছিল তার স্টেট ব্যাংক, যেই ব্যাংকই হোক সেটা ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু প্রদান করুন বলেছে। ডিবিটি যার নামে ফর্মটা ফিল আপ হচ্ছে তার অ্যাকাউন্টটা অবশ্যই ডিবিটির সাথে কিন্তু লিঙ্ক থাকতে হবে, যাদের করা নেই তারা কিন্তু করে নাও। এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, সাথে আইএফএসসি কোড দিয়ে দিয়েছো। সদস্য নম্বর 1 যার নামে ফর্মটা ফিল আপ হচ্ছে তার নামে তার কিন্তু ডিবিটি করার লিঙ্ক অবশ্যই থাকতে হবে, সেটাও দিয়ে দাও। আইএফএসসি কোড, অ্যাকাউন্ট নাম্বার, প্রত্যেকটা যারা সদস্য রয়েছে তাদের যদি ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে তো প্রত্যেক জনেরই কিন্তু এভাবে করে তোমরা কিন্তু এক এক করে নোট করে নেবে, কোনো মানে তাড়াহুড়া না করে ধীর গতিতে, যেন কোনো রকম ভুল না হয়, ঠিক আছে। নেক্সট পেজে দেখে নাও। নেক্সট পেজে এখানে বলা হয়েছে এপিক, HOF এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকার অংশ নম্বর সমূহ। এইখানে মানুষ অনেকে ভুল করছে, দেখো এপিক নাম্বার হচ্ছে তোমাদের ভোটার আইডি যারা আছে সে ভোটার আইডি অনুযায়ী তোমাদের কাছে একটা স্লিপ থাকার কথা, সেখানে কিন্তু তোমাদের এই এপিক নাম্বারটা দেওয়া আছে, ঠিক আছে। ভোটার আইডি অনুযায়ী প্রত্যেকের কিন্তু একটা করে এপিক আইডি দেওয়া থাকে। এখানে বলেছে ভোটার তালিকার অংশ নম্বর সমূহ, কোন অংশে তোমরা ভোট দিচ্ছ বা কোন সেকশনে তোমরা ভোট দিচ্ছ সেই ভোটের তালিকা অনুযায়ী, এখানে যেমন 49-49 ভোট অংশধারী, তো তাদের কিন্তু ভোটের নাম্বার এখানে দেওয়া রয়েছে। দেখো প্রত্যেকজনেরই এপিক নাম্বার কি কি আছে, সে কোন অংশে ভোট দিয়েছে সেটাও দেওয়া রয়েছে, ঠিক আছে, বোঝা গেল। তাদের ভোটের নাম্বার, ভোটার আইডির নাম্বার প্রত্যেকটা কিন্তু এক এক করে প্রত্যেকটা সদস্যর কিন্তু এখানে ফিল আপটা করতে হবে, ভালো করে লক্ষ্য করে নাও, বারবার বলছি। নেক্সট কী রয়েছে, বিভাগ কি, অস্বীকৃত, মানে এটা হচ্ছে জেনারেল থাকলে কিন্তু এটা দিয়ে দিতে হবে। তপশালী, SC ST OBCদের জন্য যাদের আছে তারা কিন্তু এখানে টিক করতে পারো, ঠিক আছে। এখানে লেখা রয়েছে দেখো, প্রযোজ্য শংসাপত্র যেমন জাতিগত আর্থিকভাবে দুর্বল শ্রেণী শংসাপত্র, ক্রিমি লেয়ার শংসাপত্র ইত্যাদি, ঠিক আছে। তো এখানে যাদের SC ST OBC আছে তারা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করে দেবো, এটা জেনারেলদের জন্য, যারা জেনারেল আছে তারা এখানে টিক করে দেবে, ঠিক আছে। নেক্সট, রেশন কার্ড ও খাদ্য ভর্তুকি সঠিক হলে টিক দিন,
আপনি কি ডিজিটাল রেশন কার্ড আছে? যদি থাকে তাহলে হ্যাঁতে টিক দাও, যদি না থাকে তাহলে টিক করো। যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন। এবার তোমাদের কার্ডের ধরনটা কি? PHH, RKSY, প্রত্যেকটা যে তোমাদের রেশন কার্ড আছে এরকম টাইপের কার্ড, সেই কার্ডের মধ্যেই দেখবে লেখা থাকবে ওই কার্ডের উপর দিকে যে তাদের কার্ডের কি ডিটেল আছে, মানে কোন ধরনের কার্ড, সেটা কিন্তু উল্লেখ করে দেবে এখানে, ঠিক আছে। নেক্সট, পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কি না। যদি তোমরা রেশন তুলে থাকো তাহলে হাতে টিক করো, যদি না করো তাহলে নাতে টিক করে দেবে। সম্পদ, সম্পদ মানে সঠিক হলে এখানেও বলেছে টিক করো। বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে? হয়তো তোমার বাড়ি একটা বড় বাড়ি, তার মধ্যে হয়তো 2টা বড় বড় বেডরুম আছে, ঠিক আছে, তার বাদ বাকি কিচেন বা ড্রয়িং রুম। এবার 3-এর বেশি যদি বেডরুম থাকে তোমাদের বড় বড় পাকা, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা পাবে না, আমি বারবার বলে দিচ্ছি, তোমাদের কিন্তু দেবে না। তো যদি 3-এর বেশি থাকে, পাকা ঘর থাকে, হ্যাঁ যদি করে থাকো হয়তো তোমরা পাবে না, সেটাও কিন্তু ওরা যাচাই করে দেখবে যে তার দরকার আছে কি নেই। আর যদি না থাকে অবশ্যই নাটা টিক দাও। পারিবারিক জমির মালিকানা, তোমাদের যে পরিবারটা রয়েছে তার যে জমিটা রয়েছে সেই মালিকানা কি তোমাদের অধীনে রয়েছে নাকি অন্য কারো অধীনে রয়েছে? যদি হ্যাঁ হয় তাহলে টিক করো, না হলে তাহলে টিক করো। এখানে বলেছে রেজিস্ট্রেশন নথি, মিউটেশনের কপি এবং ROR হালনাগাদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ডের কপিও কিন্তু সাথে তোমাদেরকে অ্যাটাচ করে দিতে হবে। বোঝা গেল? জমির যে তোমাদের রেকর্ড সহ কাগজ রয়েছে আর হালনাগাদের যে ROR রয়েছে, মিউটেশনের কপি, রেজিস্ট্রেশনের নথি, প্রত্যেকটা কিন্তু তোমাদেরকে কপি ওদেরকে সাথে অ্যাড করে দিতে হবে। নেক্সট দেখো, নেক্সট বলেছে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ কত শতকে, শতকে বলেছে। তো তোমাদের জমি কত কাটা হচ্ছে দেখো, সেই কাটা অনুযায়ী তোমরা শতকটা বের করে নাও। সেই শতকটা বের করে কত শতক হচ্ছে, এখানে যেমন 4 শতক দেওয়া রয়েছে সেটা দিয়ে দেবে। সেখানে লেখা রয়েছে রেজিস্ট্রেশন নথি সর্বশেষ ROR জমির নথি, ঠিক আছে। যানবাহন, আপনি পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি ব্যবহার করছে? অবাণিজ্যিক মানে যেটা তোমাদের ব্যবসার কাজে লাগছে না, ব্যবসার বাইরে তোমাদের কোনো রকম 4 চাকা হুইলার 4 হুইলার গাড়ি আছে কিনা, যেটা তোমরা হয়তো মানে নর্মালি যাতায়াতের জন্য ব্যবহার করছো। যদি হ্যাঁ হয় তাহলে টিক করার পরে এখানে নামটা লিখতে হবে, গাড়ির সংখ্যা কতগুলো আছে, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার তোমাদেরকে এখানে লিখতে হবে। যদি না হয় যে তোমাদের কাছে গাড়ি নেই, সেক্ষেত্রে নাতে টিক দিয়ে দেবে, ঠিক আছে। আর এখানে গাড়ি, জিপ, ট্রাক্টর অন্তর্ভুক্ত করা হয়, যদি হ্যাঁ হয় তাহলে মডেল নাম্বার কী রয়েছে নামটা এখানে দিতে হবে, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিতে হবে। পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বিমা, এবার তোমাদের যে সদস্য রয়েছে তাদের কোনো স্বাস্থ্য বিমা, যেমন LIC থেকে শুরু করে আরও অন্য ধরনের কোনো রকম স্বাস্থ্য বিমা করেছো কিনা। যদি না করে থাকো নাতে টিক করে দেবে, যদি হ্যাঁ করে থাকো হ্যাঁতে টিক করে। তবে সরকারি ও বেসরকারি বিমার অঙ্ক এবং প্রিমিয়ামের বিবরণ সহ উল্লেখ করতে হবে। যদি তোমাদের কোনো রকম বিমা করা থাকে, LIC জাতীয় কোনো রকম বিমা, তো সেই বিমার যে নাম্বারটা হবে সেই নাম্বারটা এখানে দিতে হবে, ঠিক আছে। এবার সেটা কার নামে রয়েছে, HOF এর উপরে, বা এটা কোনো সরকারি বা বেসরকারি কী রয়েছে সেখানে টিক দিয়ে তোমাদের কিন্তু এটা এগিয়ে যেতে হবে। বোঝা গেল? নেক্সট, সদস্য সংখ্যা, সদস্য 1-এর ক্ষেত্রে সরকারি বিমা করা আছে, যেমন স্বাস্থ্যসাথী থেকে শুরু করে এরকম কোনো সরকারি বা বেসরকারি যদি LIC বা অন্যরকম কিছু করে থাকো তোমরা, সেটা এখানে টিক দিতে হবে। বিবরণ, এখানে বিবরণটা কি স্বাস্থ্যসাথী যেমন লেখা রয়েছে এটা করা আছে, তো এনার নামে সদস্য নম্বর 1-এর নামে স্বাস্থ্যসাথী করা আছে, বাদ বাকি সদস্যদের নামে কোনো রকম করা নেই বলে এখানে টিক দেওয়া হয়নি, ঠিক আছে। নেক্সট দেখো, আয় ও পেশা, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করে, সেটা দেওয়া রয়েছে না। তার মানে এনারা কোনো রকম ট্যাক্স দিচ্ছে না, কোনো রকম মানে ট্যাক্স দিতে হচ্ছে না, তার মানে সেরকম পরিমাণে ইনকাম নেই যে ট্যাক্স দিতে হবে, ঠিক আছে। এরপরে পরিবারের সদস্যদের প্যান কার্ড নাম্বারের ক্ষেত্রে যদি হয় তাহলে হ্যাঁতে উল্লেখ করতে হবে, আর যদি হ্যাঁ হয় তাহলে প্যান নাম্বার উল্লেখ করুন। এবার HOF এর নাম কি ছিল? মহাবীর হালদার, তার প্যান নাম্বার দেওয়া হয়েছে। সদস্য নম্বর 1-এর নাম দেওয়া হয়েছে মহাবীর মণ্ডল ছিল। তো প্যান নাম্বার প্রত্যেকজনের নাম অনুযায়ী সদস্য 1-এ তোমরা ফর্ম 1-এ একদম 1 নম্বর পাতায় যাকে সদস্য 1-এ রেখেছিলে বারবার প্রত্যেকটা সদস্য 1-এ কিন্তু তারই ডিটেলস দেবে, এখানে কিন্তু ভুল করবে না। প্রত্যেকের এভাবে প্যান কার্ড নাম্বার দিয়ে কিন্তু পরের পেজে চলে যাবে, ঠিক আছে। পরের পেজে যাওয়ার পরেই দেখো কর্মসংস্থানের ধরন, পরিবারের প্রধান কি হয়েছে, HOF সরকারি ক্ষেত্রে, বেসরকারি ক্ষেত্রে, বেতনভুক্ত কর্মচারী, সরকারি ক্ষেত্রে কি চাকরি করে, যদি না হয় সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত মানে উদ্যোক্তা বা ব্যবসায়ী, মালিক ইত্যাদি এরকম কিছু যদি হয় সেক্ষেত্রে এখানে টিক দেবে। কেউ যদি সরকারি ক্ষেত্রে কাজ করে সেখানে টিক দেবে, বা বেসরকারি কোনো রকম কাজ করছে, জব করছে, সেখানে এখানে টিক দেবে, বা আংশিক সময়ের কর্মরত, এরকম পরিযায়ী শ্রমিক, বেকার, অনন্য। তো হেড অফ দ্য ফ্যামিলি যে কাজটা করে তার ডিটেলটা এখানে দিতে হবে। সদস্য নম্বর 1-এ যার নামে ফর্মটা ফিল আপ হয়েছে তিনি কি করেন, বাড়িতেই কোনো কাজ করছেন নাকি শুধু হাউস ওয়াইফ, সেটা দেখে নিয়ে কিন্তু সেখানে টিক দিতে হবে। সদস্য নাম্বার 2, ছেলে হোক বা ভাই হোক, সে কোনো রকম চাকরি করছে কিনা, সরকারি চাকরি করছে কিনা, সব কিন্তু প্রত্যেকটা বাক্স দেওয়া রয়েছে। প্রত্যেকটা বাক্স মানে নিখুঁতভাবে পড়ে একদম সঠিকভাবে টিক চিহ্ন দেবেন আপনারা, ঠিক আছে। নেক্সট দেখে নেবো, দেখো
নেক্সট কী হচ্ছে দেখো, এটা চলে গেল। পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্কদের সদস্যের সংখ্যা, মানে পড়াশোনা শিক্ষিত কারা মানে কতজন আছে যাদের 18 বছরের উপরে বয়স হবে, 3জন শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য রয়েছে আর একজন অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য রয়েছেন, ঠিক আছে, যার হয়তো বয়সটা কম, যিনি হয়তো পড়াশোনা এখন অবধি করেননি সেইভাবে, বা এরকম যার যে ছোট আছে। তো এবার পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি কত অবধি পড়েছেন, তিনি শিক্ষিত, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা ক্লাস 10 পড়েছেন। সদস্য 1 যার নামে ফর্মটা ফিল আপ হচ্ছে তিনি হচ্ছে অশিক্ষিত, মানে পড়াশোনা করেননি, ঠিক আছে, তার কোনো রকম শিক্ষাগত যোগ্যতা নেই। সদস্য নাম্বার 2 সে শিক্ষিত, সে বিএ পাস করেছে, এবং সদস্য নাম্বার 3 সেও শিক্ষিত, বিএ পাস করেছে। তো তোমাদেরও ফ্যামিলির প্রত্যেকজনের যার নামে ফর্মটা ফিল আপ হচ্ছে তারটা তো নোটিস করবেই, বাদ বাকি প্রত্যেকজনের কোন কোন ক্লাসে পড়েছে সেগুলো কিন্তু এখানে নথিভুক্ত করতে হবে। আর পরিবারের সকল শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা প্রদান করুন, ঠিক আছে। এখানে এর কোনো রকম কিন্তু জেরক্স কপি লাগছে না, ঠিক আছে, কোনো রকম জেরক্স কপি লাগছে না। তারপরে দেখো, কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর, স্থানীয় সংস্থা, পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বর্তমান ধারক, সেক্ষেত্রে তোমরা যদি হ্যাঁ হয় যে কোনো সময় হয়তো সংবিধানের হয়ে কাজ করেছো, বা কোনো মন্ত্রী পদে ছিলে, বা সাংসদ ছিল, বা বিধায়ক ছিল, বা পঞ্চায়েতের কোনো রকম চাকরিগতভাবে ছিলে, বা এখন করছো, তাহলে সেই ক্ষেত্রে হ্যাঁতে দেবে, যদি না হয় তাহলে টিকচিহ্ন দিয়ে দেবে। এবার এখানে লেখা রয়েছে দেখো, প্রয়োজনীয় সহায়ক নথি থাকলে সেটা জমা দিতে হবে, ঠিক আছে, অবশ্যই। আর যিনি যদি হ্যাঁ করো, তাহলে যিনি পদে রয়েছেন তার সদস্য নং কত ছিল, সদস্য নাম্বার কত, মানে 4জনের যে ফর্ম ফিল আপটা হয়েছে তার কত। নেক্সট দেখা হচ্ছে দেখো, কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, মানে তোমার বাড়ির ফ্যামিলি হতে পারে যে অনেক গার্জিয়ানরা রয়েছেন বা শ্বশুর শাশুড়ি রয়েছেন যারা আগে সরকারি চাকরি করতে এখন করেন না, সে ক্ষেত্রে হয়তো তিনি পেনশন পাচ্ছেন। যদি হয় সেটা হ্যাঁ করবে, যদি না হয় না করে দেবে। আর যদি হ্যাঁ হয় তাহলে সেই পেনশনভোগী সদস্য নাম্বারটা কত সেটাও কিন্তু এখানে লিখতে হবে, সাথে পেনশনের যে স্লিপ সেটাও কিন্তু তোমাদেরকে অ্যাজ এ ডকুমেন্ট তোমাদেরকে কিন্তু সাবমিট করতে হবে। কোনো সদস্য কি জিএসটি এর অধীনে নিবন্ধিত আছেন বা জিএসটি দিচ্ছেন, বা তোমাদের কোনো ব্যবসা রয়েছে সেক্ষেত্রে তোমরা জিএসটি তোমাদের নাম্বার রয়েছে, যদি হয় তাহলে হ্যাঁ করতে হবে, আর যদি না হয় তাহলে না করে দিতে হবে, ঠিক আছে। আর যদি হ্যাঁ হয় তাহলে তোমাদের জিএসটি নাম্বারটা কি আছে সেটা কিন্তু লিখতে হবে। পরিবারের মোট বার্ষিক আয় কত টাকা আছে এখানে লেখা রয়েছে দেখো, 1,20,000 টাকা। তো বার্ষিক আয় তোমাদের পরিবারের কত রয়েছে সেটা কিন্তু রাউন্ড ফিগার একটা আলোচনা করে সেখানে কিন্তু টুকে দেবে, ঠিক আছে। অন্যান্য পরিচয় নীতি দেখো, সিএএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, পরিবারের প্রযোজ্য নয়, প্রত্যেকটাতে প্রযোজ্য নয়, তো তোমাদেরকেও বলবো যে তোমরা প্রযোজ্য নয় দিয়ে কিন্তু এগিয়ে যাবে, ঠিক আছে। নেক্সট পেজে যখনই যাবে দেখো, প্রযোজ্য নয়, নেক্সট পেজে যখনই যাবে, অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড বা কেসিসি, কিষাণ ক্রেডিট কার্ড, এআরডি, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড, এইসব যদি থেকে থাকে তাহলে তোমাদেরকে এখানে লিখতে হবে। আর প্রদানকারীর কর্তৃপক্ষের বিবরণ দিতে হবে। যদি এরকম কার্ড তোমাদের ফ্যামিলি কারো থেকে থাকে তাহলে সেটা কোউইন নম্বর সদস্য আছে, তার আইডি সংখ্যা কি, আর তার কত তারিখে ইস্যু করা আছে সেগুলো কিন্তু এখানে লিখতে হবে। যেহেতু এই ফ্যামিলির কারো কাছে এই কার্ডটা নেই, তার জন্য তারা কিন্তু এটা ছেড়ে দিচ্ছে। যদি না থাকে তো ওরা ছেড়ে দেবে, ঠিক আছে, না লিখতে যাবে না, জাস্ট ছেড়ে দেবে। তারপরে যদি এসআইআর 2026-এর নাম বাদ পড়ে থাকে সেই মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা সেটা দেখতে হবে, প্রযোজ্য নয়। তো এখানে টিক দিয়ে তোমরা কিন্তু এগিয়ে যাবে, পরিবারের প্রধান প্রযোজ্য নয় দিয়ে এগিয়ে গেলে পরের বার প্রযোজ্য নয়। প্রত্যেকটা দেখো, প্রত্যেকটা ক্ষেত্রে তোমার পরিবারের এসআইআর নেই, যদি না থাকে তাহলে সবগুলোকে টিক দিয়ে তোমরা কিন্তু বেরিয়ে যাবে, প্রযোজ্য নয়। নেক্সট কি আছে দেখো, সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ, বিদ্যালয়ের অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, শিশু সদস্য, শিশুর নাম যদি থেকে থাকে, যদি বিদ্যালয়ে পড়ছে, পড়াশোনা করছে এখনও, যদি তোমার শিশু থাকে বাড়িতে, তো তাদের কি নাম আছে, বিদ্যালয়ের নাম কি, কোন শ্রেণীতে পড়ে, কি ধরনের পড়ে, সেটা সরকারি স্কুল নাকি প্রাইভেট স্কুল নাকি মাদ্রাসায় পড়ছে, সেইখানে কিন্তু সব ডিটেলে কিন্তু লিখতে হবে। আর যদি সেটা থেকে থাকে তাহলে হয়তো তাদের সার্টিফিকেটটা তোমাকে জমা করতে হচ্ছে। এবার নেক্সট চলে যাচ্ছি দেখো, নেক্সট হচ্ছে শিশুদের টিকাকরণ। টিকাকরণের বর্তমান অবস্থা, শিশু সদস্য 1 যদি তোমার থেকে থাকে শিশু, সেই ক্ষেত্রে তোমাকে এখানে টিকা দিতে হবে। হ্যাঁ টিকাকরণ শুরু হয়েছে সম্পূর্ণ, বা টিকাকরণ হয়নি, এরকম টাইপের কিন্তু দিতে হবে। যদি না থাকে বাড়িতে কোনো শিশু তাহলে কিন্তু দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে, কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়। আর যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণ কার্ড আইডি সেটা কিন্তু নথিভুক্ত করতে হবে অবশ্যই। তারপরে দেখো, সরকারি প্রকল্পের আওতায় সুবিধা কি কি পাচ্ছে। আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি এর মাধ্যমে পাচ্ছেন? অলরেডি যদি পেয়ে থাকেন তাহলে বলতে হবে হ্যাঁ, আর যদি না পেয়ে থাকেন তাহলে না। আর যদি হ্যাঁ করে থাকে তাহলে প্রকল্পের নাম কি সেই প্রকল্পটির নাম দিতে হবে। আপনি কি কোনো মানে যার নামে ফর্মটা ফিল আপ হচ্ছে, যে অন্নপূর্ণা ভান্ডারটা অলরেডি পেতে চলেছেন বা যার নামে ফর্মটা, তিনি কি অন্যরকম কোনো সুবিধা পাচ্ছেন? যদি না পেয়ে থাকেন তাহলে এটা না করে এগিয়ে যাবেন, ঠিক আছে।
যেমন লক্ষ্মীর ভাণ্ডার দেখো এখানে দেওয়া রয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার অলরেডি একটা চলছিল যেটার নামটাই চেঞ্জ করে অন্নপূর্ণা ভাণ্ডার আছে। যদি লক্ষ্মীর ভাণ্ডার তোমাদের ফর্ম ফিল আপ হয়ে থাকে তাহলে অবশ্যই এখানে হ্যাঁ টিক দেবেন। আর সদস্য নাম্বার 1 লেখা রয়েছে, সদস্য নাম্বার 1-এর ক্ষেত্রে দেখো এটা আগেরটা ছিল কি HOF বা পরিবারের প্রধানের নামে কিন্তু টিক চিহ্ন নেই, কারণ তিনি কোনো রকম পাচ্ছে না। যদি পেয়ে থাকেন বা বৃদ্ধ ভাতা বা কিছু একটা পেয়ে থাকেন সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে হ্যাঁ করে এখানে নাম লিখে দেবে, বৃদ্ধ ভাতার প্রকল্পের নাম লিখে দেবে। আর এখানে দেখো যেহেতু সদস্য নাম্বার 1 মানে যার নামে অন্নপূর্ণা যোজনাটা হতে চলেছে সেই মহিলার নামে, তো সেখানে কিন্তু হ্যাঁ টিক করে লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে সেটা দেওয়া রয়েছে। আপনি কি প্রকল্পটা থেকে নিজেকে প্রত্যাহার করতে চান, মানে এটা কিন্তু ভুল করেও তোমরা এখানে হাত দেবে না। এখান থেকে যদি প্রত্যাহার করে নিতে চাও মানে এরকম হলো যে তুমি আর এটা নিতে চাইছো না, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু এটা আর করবে না। আর সদস্য 2 নাম্বার কেউ পাচ্ছে না আর কোনো রকম, যুব সাথীও কেউ পাচ্ছে না, যদি না পেয়ে থাকে তাহলে না করে দেবে। নেক্সট কী আছে দেখো, প্রকল্পের নাম চলে গেল এটা ঘোষণা সম্পত্তি। এবার এখানে বাদ দেওয়া হলে কারণ ঘোষণা ও সম্পত্তি, আমি এই মর্মে ঘোষণা করছি যে ওপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী হয়েছে, এটা তোমাদেরকে এখানে সম্মতি প্রদান করতে হবে, এটা টিক মারতেই হবে, ঠিক আছে, যে তুমি বলছো তুমি জ্ঞানে তুমি যা যা ডিটেল দিয়েছো তুমি নিজের দায়িত্বে দিয়েছো, ঠিক আছে। আর নেক্সট দেখো লাস্ট পেজে এখানে সত্য প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল প্রদান করেছি, উপরে কোনো কিছু বাদ দেইনি, আমি অবগত বা ডিটেলটা এটা পড়ে নেবে তোমরা। এখানে স্বাক্ষরটা দিতে বলেছে, তোমাদের একটা সিগনেচার হয়ে যাবে, নির্দেশনা এখানে কিচ্ছু নেই। বাদ বাকি যে জিনিস চলেছে আমি এমুক নিজের নামটা লিখতে হবে, পুত্র কন্যা কোন গ্রাম কোন পঞ্চায়েত থেকে এসেছো সব ডিটেলটা দিতে হবে। অতএব আমি আবেদনপত্রটি গ্রহণ প্রত্যাখ্যান করার জন্য সুপারিশ করছি, তারিখটা স্থানটা সেটা ওখানে গিয়ে দিয়ে দিলে হয়ে যাবে। আশা করছি তোমরা কিন্তু বুঝতে পেরে গেছো যে কীভাবে করতে চলেছে এই ফর্মটা ফিল আপ। শুধু এই ভুলগুলো করবে না, যেগুলো যেগুলো দেখিয়ে দিলাম, ভুল করলে কিন্তু তোমাদের গোটা ফর্মটা এরকমভাবে বাতিল হয়ে যেতে পারে, তখন কিন্তু আর কিচ্ছু করা থাকবে না, মাসে কিন্তু কোনো টাকা ঢুকবে না, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে থেকে অবশ্যই একটা লাইক করে আর কমেন্টে করে যদি কোনো রকম আরও সমস্যা হয় আমি কিন্তু আগামী ভিডিওতে চেষ্টা করবো, আর চেষ্টা করে একটু চ্যানেলটাকে সাপোর্ট করার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু শেয়ার করে দিও। ধন্যবাদ। টিল দেন স্টে কানেক্টেড উইথ জিও ম্যাথমেটিক্স পাঠশালা। থ্যাংক ইউ।